আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সকলেই। প্রথমে এই পিডিএফ থেকে এই লেখাগুলো দেখেন, এই হরফগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সকলেই। প্রথমে এই পিডিএফ থেকে এই লেখাগুলো দেখেন, এই হরফগুলো। অর্থাৎ এটা হচ্ছে খত্তে উইসামের হরফ, আলিফ বা তা সা এগুলা দেওয়া আছে। পাশাপাশি এক এক করে পর্যায়ক্রমে এখানে মুরাক্কাবাত দেওয়া আছে, অর্থাৎ কোন হরফের সাথে কোন হরফ যুক্ত হবে, কিভাবে হবে। যেমন দেখেন এই দ্বিতীয় পৃষ্ঠা, এখানে বায়ের সাথে কয়টা হরফ যুক্ত হয়, যে 29টা হরফ আছে, ওই হরফগুলা কিভাবে যুক্ত হবে সেটা, কোন হরফ কেমন দেখা যাবে বিস্তারিত এখানে দেওয়া। বায়ের সাথে তা, সা, জিম, হা, খ এখান থেকে নিয়ে সবগুলাই এভাবে দেওয়া আছে। ঠিক তেমনইভাবে পর্যায়ক্রমে হায়ের সাথে অন্য অন্য হরফগুলো কিভাবে যুক্ত হয় দেওয়া আছে। সিনের সাথে, সদের সাথে, ত, জ, আইন যা আছে সব। আচ্ছা, এটার পরে এখানে আবার সিঙ্গেল হরফের এক মাত্রার সাথে আর এক মাত্রার দূরত্ব কি পরিমাণ হবে এটা দেওয়া। তারপরে স্যাম্পল স্বরূপ বা নমুনা স্বরূপ কিছু ক্যালিগ্রাফি এখানে অলরেডি করা আছে। তো এই কাজগুলো আমরা মোবাইলে পরিপূর্ণভাবে কিভাবে করতে পারবো, এগুলো আমরা এই ক্লাসে দেখব। আর আমরা যেহেতু ইতিপূর্বে ইনফিনিট প্রিন্টারের বেসিক যে টুলগুলো আছে সেগুলো যেহেতু আমরা শিখেছি, তাই আমাদের জন্য এটা আর তেমন কষ্টকর হবে না। আমরা চাইলে এই হরফগুলো একবার তৈরি করে বারবার ব্যবহার করতে পারবো। অর্থাৎ মনে করেন আপনি এখান থেকে একটা হরফ আপনি লিখেছেন, হা লিখলেন, হ্যাঁ। তো এই হাটা যদি অন্য কোনো নামের ক্যালিগ্রাফির ক্ষেত্রে আপনার আসে, তখন এটার পুনরায় লেখার প্রয়োজন হয় না, যেহেতু আপনার পূর্বে লেখা আছে সেটা দিয়েই আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। চাইলে সেখানেও আপনি আরও কিছু মডিফাই করে অথবা পরবর্তীতে আপনার অর্থাৎ লোগোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যেন আপনার ক্যালিগ্রাফিটা হয়, সেটার জন্য আপনারা পরবর্তীতে এটা কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, তবে কম্পিউটারে যদি আপনারা করেন সেক্ষেত্রে এই কাজগুলো আপনারা 100% এডিটেবল হিসেবে করতে পারবেন। আমি যেহেতু কম্পিউটারে কাজ করি এবং মোবাইলে এটা বের করা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, তো কম্পিউটারে আমার এই হরফগুলো সবগুলো একটা টেমপ্লেট আকারে অথবা ফন্টের মতো আর কি, ওরকম করে আমি নিজে তৈরি করেছিলাম অনেক আগে, দীর্ঘ সময় নিয়ে। এটা আমার কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লাগার কথা, আমার শিওর মনে নাই। তো এখন পরবর্তীতে আমি যদি যে কোনো মাদ্রাসার নাম ক্যালিগ্রাফি করি অথবা যে কোনো ব্যক্তির নামও যদি ক্যালিগ্রাফি করি, তাহলে আমি ওখান থেকে এগুলো ব্যবহার করতে পারি। যেমন আপনারা অনেকে আমার পোর্টফোলিওর ফোল্ডারটা দেখেছেন। আমার পোর্টফোলিওর মধ্যে এই খত্তে উইসামের অনেকগুলো কাজ আছে। যেমন এই যে এখানে আমার লোগোটা, চ্যানেলের লোগো, তারপর পাশাপাশি এখানে আরো অনেকগুলো ব্যক্তিগত নাম ক্যালিগ্রাফি করা হয়েছে। এই খত্তে উইসাম দিয়ে আমি বিভিন্ন মাদ্রাসার নামও ক্যালিগ্রাফি করেছি। যেমন দেখেন এই যে এই মাদ্রাসার নামটা, আচ্ছা এটা কোয়ালিটি ভালোই, একটু জুম ইন জুম আউট করার সময় এটা একটু ঝামেলা করে, একটু সময় নেই আর কি। যাই হোক, দেখেন আল মাদ্রাসাতু বাইতুল উলুম। যাই হোক, এই নামটা আমি খত্তে উইসাম দিয়ে পুরোটা লিখেছিলাম। এখন আমি কম্পিউটার থেকে আপনাদেরকে জাস্ট একটা নজর দেখিয়ে দিব যে কম্পিউটারে সাধারণত এই কাজগুলো আমি কিভাবে করি। আচ্ছা, তো আমরা এখন প্রথমে ইনফিনিট প্রিন্টারে চলে যাব। যে কোনো একটা ক্যানভাস নেব। ক্যানভাস নেওয়ার আগে একটু কাজ আমাদের করে রাখতে হবে। আমরা এখানে যে পেজটা যে আমরা দেখেছিলাম, এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিব। এই একটা স্ক্রিনশট আমরা নিলাম। তো এই স্ক্রিনশটটাই আমরা এখানে নিয়ে আসব। ইম্পোর্ট অপশন থেকে গ্যালারি থেকে এই যে ছবিটা আমি একটা লেয়ার হিসাবে রাখলাম।
তো পুরোটা আপাতত আমার যেহেতু দরকার নেই, আমি জাস্ট ক্রপ করে অল্প কিছু রাখবো। এটা ক্রপ কিভাবে করতে হয় এগুলো অবশ্যই আপনারা ইতিপূর্বে যারা বেসিক ক্লাসগুলো দেখেন নাই তারা এটা দেখবেন। সংক্ষেপে ক্রপ করার জন্য এটাকে আমরা ক্রপ না করে খুব সহজে আমরা যেটা করব, আমরা বেসিক থেকে এটাকে জাস্ট জুম করে দিব। জুম করে দিলে অতিরিক্ত অংশটা বাইরে চলে গেল। আচ্ছা, তারপরে এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করে, আচ্ছা এটা একটু বাঁকা হয়েছে, আমি আবার এটা নিচ্ছি। হ্যাঁ, এবার চলে। আচ্ছা, তো এখন এটা একটা লেয়ারের মধ্যে আছে। এই লেয়ারটাকে আমরা চাইলে যে আইকন আছে এখান থেকে আমরা ক্লিক করে হাইড করতে পারি অথবা আমরা ভিজিবল রাখতে পারি। এর উপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নতুন লেয়ার নিলাম। এখন আলিফ হরফটা লেখার ক্ষেত্রে এটা আমরা বেশি বড় করে নিছি, তো এই জন্য আমরা এটা জুম করার পর এটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। সমস্যা নাই, আমাদের ঘোলা হইলেও নাকি ক্লিয়ার থাকলো এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমরা এখানে এটা রেখেছি জাস্ট একটা মানচিত্র বা একটা ম্যাপ দেখার জন্য, একটা হরফ কেমন দেখা যায় বা এটার গঠন কেমন হয় একটু বোঝার জন্য এটা এখানে রাখা। আচ্ছা, আমি ক্লাসটা অনেক তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। আচ্ছা, তো এখানে আমাদের একটা ব্রাশ এর কালেকশন আছে। খদ্দে উইসামের এমজেড একটা ব্রাশ কালেকশন আছে। এখানে খদ্দে উইসাম সহ অন্যান্য যত ব্রাশগুলো আছে সেগুলো এখানে আছে। আচ্ছা, আমি এটা ইনপুট করেছিলাম, কোনো কারণে হয়তো এটা চলে গেছে, আমি আবার ইনপুট করছি, ততক্ষণ আমি হোল্ড করে রাখছি। ইতিপূর্বে ক্লাসে আমি যদিও দেখিয়েছি যে কিভাবে ব্রাশ ইনপুট করতে হয়, তারপরেও আমি আপনাদের শরণার্থী এটা আবার করছি। গ্যালারি ফাইলসের মধ্যে গিয়ে আমরা যেই ফোল্ডারে ব্রাশটা রেখেছিলাম সেই ফোল্ডারে থেকে এটা ক্লিক করবো, বাস এটা ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, আহা, ব্রাশটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে এই যে এমজেড সবার উপরে খতে আরবি এমজেড লেখা একটা ব্রাশ দেখা যাচ্ছে, ব্রাশ কালেকশন দেখা যাচ্ছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ব্রাশের নাম সহ দেওয়া আছে, খতে রোকা মুদিব দিওয়ানি সহ এখানে অনেক ব্রাশ কালেকশন দেওয়া আছে। তবে আপনাদের জানার জন্য বলি, এখানে যে ব্রাশগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে তেমন বড় মাপের কোনো ডিফারেন্স নেই, জাস্ট অল্প কিছু পার্থক্য। তবে কমন যে ডিফারেন্স সেটা হচ্ছে এই দুই ধরনের ব্রাশের মধ্যে, অর্থাৎ এখানে যতগুলো ব্রাশ দেখা যাচ্ছে এখানে দুই ধরনের দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক, যেমন মনে করেন খতে উইসাম, আবার এর নিচে একটা আছে উইসাম মুদিব। অর্থাৎ আপনাদেরকে দেখাই, যেমন আমি উইসামের ব্রাশটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এভাবে টান দেই তাহলে দেখেন আমার এটার দুই মাথাটা, অর্থাৎ আমি আমার কাজের দুইটা মাথা, অর্থাৎ এই যে এই এক মাথা আর এই এক মাথা, হ্যাঁ, তো এই দুইটা মাথার মোটা অথবা পুরুত্ব একই। পক্ষান্তরে আমরা যদি এটার পরিবর্তে মুদিবটা নেই, দেখেন যে কোনো মুদিবে যদি নেই, রোকা মুদিব নিলাম, মুদিব নেওয়ার পর হবে কি যে আমি যখন একটা টান দিব, কালারটা চেঞ্জ করি, আমি যখন এইভাবে একটা টান দিব দেখেন শুরুর মাথাটা ছিল মোটা, আবার এখানে এসে চিকন হয়ে গেল। বাস এটাই মূলত কমন একটা ডিফারেন্স, এটা ছাড়া তেমন বেশি কোনো ডিফারেন্স নাই। যাই হোক, তো আমরা এখন একটা ব্রাশ নিব। মনে করেন নর্মাল ব্রাশ যেটা আছে, রোকা হোক, সম্বুলি, দেওয়ানি, একই, এগুলো সব একই। আমি উইসামটাই নিলাম, উইসাম লেখা আছে এখানে, উইসামটাই নিলাম। নেওয়ার পর
আমরা যে হরফটা লিখবো ওই হরফটাকে এইভাবে একটা ম্যাপ আকারে, অথবা আপনারা যদি বিভিন্ন কাগজের মধ্যে হাতে যদি লিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে হাতের ওই লেখাটাকে আপনারা এখানে আনবেন, এনে একই কাজ করবেন। আচ্ছা, তো এখান থেকে আমি প্রথমে ব্রাশের সেটিংটা ঠিক আছে কিনা দেখব। ব্রাশের সেটিং, সাইজ ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমি একটু পরিবর্তন করব। অ্যাঙ্গেল পরিবর্তনের বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ব্রাশের অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার হরফের ধরন অনুযায়ী হবে। দেখেন এখানে আমার যে হরফ এটা এদিকে গেছে, অর্থাৎ আচ্ছা এখানে ছোট করি, এখানে আমার যে আলিফ যে হরফটা আছে এটা মাথাটা এইভাবে গেছে, হ্যাঁ, অর্থাৎ প্রথমে এরকম গিয়ে তারপরে এভাবে উপর দিকে এভাবে চলে গেছে, আবার নিচ দিয়েও এরকম একটা আসছে। তো এই জিনিসটাই আমার অ্যাঙ্গেল সিলেক্ট করার সময় লক্ষণীয়। আচ্ছা, সাইজ ঠিক করলাম, অ্যাঙ্গেলটাও আশা করি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এবার আমি এটাকে আরেকটু জুম করি, আরেকটু জুম করে এইভাবে হরফটা টানি, বাস হয়ে গেল আমার আলিফ। দেখছেন কি সুন্দর দেখা যেতেছে, আলিফ হয়ে গেছে। এখন তারপরেও মনে করেন আমি নিচের লেয়ারটা যদি হাইড করি, দেখেন এখনো একটু কেমন যেন একটু বাঁকা বাঁকা মনে হইতেছে। হ্যাঁ, এইটা ঠিক করার জন্য আমরা যা করব, আমরা লেয়ারটাকে আবার নিয়ে আসলাম, এখান থেকে লেজি টুল, এই লেজি টুলটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্টে থাকা অবস্থায় আমরা যদি এই কাজটা পুনরায় করি, তাহলে ওই যে ফাটা ফাটা একটা ভাব ছিল সেটা আর থাকবে না। এই যে দেখ, এখন আর আগের মতো ওই ফাটা ভাবটা আর নেই। তো প্রফেশনাল ভাবে যখন আপনি কোনো একটা কাজ করবেন, তখন এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার তেমন আর সমস্যা হবে না। আচ্ছা, এই গেল আলিফ। এখন আপনি তো আলিফটা লিখলেন, আপনি যদি চান যে এই আলিফটাকে একটা লেয়ারেই রাখবেন যেন পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। নিউ লেয়ার নেন, আলিফের লেয়ারটা থাকলো, এবার বা লেখার জন্য আমরা একটা অন্য একটা লেয়ার নিলাম। আচ্ছা, এখানে পেজের যে সাইজটা এটা খুব ছোট, মানে মনে হচ্ছে এক একটা হরফ অনেক ছোট লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু শিক্ষণীয় ভাবে শেখার জন্য, যেহেতু এটা শেখার জন্য এনাফ, সমস্যা নেই। আচ্ছা, এখন বা লেখার পালা। বাটা আমরা ঠিক এইভাবে লিখবো। বা লেখার সময় আমাদের দুইটা টান দেওয়া লাগতে পারে, এই একটা এবং পরবর্তী যেটা আছে এটার জন্য আরেকটা। আচ্ছা, হুবহু যদিও হয় নাই, আমরা এখানে আরেকটা টেকনিক খাটাতে পারি। আমরা এটাকে উল্টা করে নিয়ে আসবো, এখান থেকে আগে শুরু করব। হ্যাঁ, এবার আশা করি অনেকটা পরিবর্তন হয়েছে। তারপরে আমরা এটাকে আবার চেষ্টা করব। একটা হরফ লেখার জন্য প্রচুর সময় নিতে হবে। এই লাইনে যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনার দ্বারা এই কাজ করা সম্ভব না। এবার দেখেন, তা লেখার সময় আমাদের যে মুদিব যে ব্রাশটা ছিল সেটা কাজে লাগবে। আচ্ছা, উইসাম মুদিব এটা আমি নিলাম। এটা নেওয়ার পরে অ্যাঙ্গেলটা যেহেতু সোজা, সাইজটা একটু কমাইলাম, অ্যাঙ্গেলটা ঠিক থাকে, এভাবে ঠিক আছে, সমস্যা নেই। এবার এখান থেকে হরফ বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে সাইজ। এবার এই যে দেখেন, এভাবে টান দিয়ে এটাকে আমরা যদি এই পর্যন্ত এইভাবে নিয়ে আসি, দেখেন অটোমেটিক আমার এই কর্নার বা কোনাটা কিন্তু এরকম চোক্কা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এই যে দেখেন, আমরা যদি নিচের লেয়ারটাকে হাইড করি, দেখেন বাকি আপনি যখন কাজ করবেন অথবা কোনো ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, তখন এই বিষয়গুলো আরো সময় নিয়ে সূক্ষ্মভাবে এটা ট্রাই করবেন। সা লেখার ক্ষেত্রেও আমরা একটা ইউজ করতে পারি, অথবা ছায়ের জন্য যেহেতু খুব বেশি পেঁচানোর দরকার নাই, এই জন্য আমরা নর্মাল ব্রাশ যেটা আছে সেটাই নিই। আচ্ছা,
খুব ছোট হয়ে গেছে, একটু বড় করে নেই। বত্রিশ সাইজ একটু বেশি বড় হয়ে যায়, আমরা সাইজটা 20 রাখি, দেখি কেমন হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। বাস, চা হয়ে গেল। জিমটাও এমনই ভাবে। যদি এটার উপর দিয়ে পুরোপুরি যায় নাই, আমি তাড়াহুড়োয় আপনাদেরকে দেখাচ্ছি শুধু কাজটা শেখার জন্য। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে অন্য একটা কালার নেই, আমি নীল কালার নেই। নীলের মধ্যে একটু ডার্ক, হ্যাঁ, বাস, চমৎকার। বাস, চলে। এটা সুন্দর একটা জিম হয়ে গেল। যদিও হুবহু মিলে নাই, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি, আপনারা অবশ্যই সময় নিয়ে করবেন। এটাও আমরা একইভাবে করতে পারি। আমি কিন্তু একই লেয়ারে সবগুলো করতেছি। হ্যাঁ, আপনারা প্রত্যেক হরফের জন্য আলাদা লেয়ার নিতে পারেন, তাহলে প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে থাকবে। এই হায়ের দিকে খেয়াল করেন, এটার কোনাটা একটু কেমন যেন বেশি চোক্কা। তো এটার জন্য আমরা মুদিব নিব, উইসাম মুদিব। সাইজটা ঠিক আছে কিনা? সাইজটা তো বেশি 20-25-এর মাঝখানে ছিল। এই তো, এবার মাথাটা এরকম হয়ে গেছে। যাই হোক, এই হাটা তো গেল, পরের হাগুলো একইভাবে লিখবেন। হায়ের মাথাটা আর দেখাইলাম না, জাস্ট নিচের অংশটা দেখাইলাম, যেহেতু হায়ের মাথাটা ইতিপূর্বে দেখানো হয়ে গেছে। আচ্ছা, তারপরে দাল। দাল লেখাটাও খুব মজার একটা লেখা। তো এটাকে আমরা 2টা ব্রাশ নিব, একটা নর্মাল নিব, একটা মুদিব নিব। বুঝলাম, নর্মাল নিলাম, বেশি বড় হয়ে যায়। এই ব্রাশ সাইজটা বারবার পরিবর্তন করাটা একটু ঝামেলা লাগতেছে। যাই হোক, ব্রাশটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এইবার এর পরের যে অংশটা আছে এটার জন্য আমরা মুদিব নিব, বুঝলাম, মুদিব। বাস, তারপরেও যদি দেখেন যে কোথাও একটু বেশি গরমিল লাগতেছে, সমস্যা নাই, এরিস টুল আছে, এই এরিস টুলের মাধ্যমে আপনারা করে ফেলতে পারবেন। এরিস টুলের মধ্যে আমরা ব্রাশ নিব, ক্যালিগ্রাফিতে গিয়ে মনোলাইন ব্রাশটা নিব। আচ্ছা, বাপরে, তো সাইজ অনেক বড়। মনোলাইন ব্রাশ, আচ্ছা, যাই হোক, আমরা সময় নিয়ে কাজগুলো করব। এভাবে আমরা এক এক করে, আজকে আমরা প্রথম হরফ কয়েকটাই দেখি, আর আপনাদের এই হরফগুলোই থাকুক প্রথম ক্লাস হিসেবে, মানে প্রথম হরফের প্র্যাকটিস হিসেবে। একসাথে সবগুলো আপনাদের এমনিতেও ভালো লাগবে না। আচ্ছা, নর্মাল ব্রাশ নিলাম। বাহ, মাশাআল্লাহ, একটা নেই হয়ে গেছে। আর এই রটাও আমরা মুদিব ব্রাশ নিয়েই চালিয়ে দিতে পারি। বাস, যাক, আজকের ক্লাস এতটুকুই থাকলো। এখানে আলিফ থেকে নিয়ে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, 2টা র, এই একটা লাইন আপনারা এই ক্লাসের মধ্যে শিখেন। ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।